নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত। ইতিমধ্যে তোমরা অনলাইন ক্লাস অনেকগুলো অংশগ্রহণ করেছো। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। তোমরা হয়তো জানো যে এই করোনা কালে আমাদের দীর্ঘদিনের পড়ালেখার অনেকটাই ক্ষতি হয়েছে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় তোমরা বাংলাদেশ টেলিভিশন চ্যানেলে ইতিমধ্যে অনেকগুলো অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছো এবং পাশাপাশি আমাদের বিদ্যালয় নবকুমার ও ইনস্টিটিউশন এবং ডক্টর শহীদুল্লাহ কলেজের সকল শিক্ষার্থীরা তোমরা আমাদের অনলাইন ক্লাসেও অংশগ্রহণ করেছো। আশা করি তোমরা নিজেরা নিজ দায়িত্বে যার যার ঘরে বসে এই অনলাইন ক্লাসে সার্বত্রিকভাবে পড়ালেখায় মনোযোগী হবে। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশ বিশ্ব পরিচয় তৃতীয় অধ্যায়, বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন, পাঠ 5। এটার জন্য তোমাদের প্রথমেই প্রয়োজন হবে একটি খাতা, কলম এবং তোমাদের নিজ পাঠ্যপুস্তক অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি। তোমরা আশা করি ইতিমধ্যে আমার বই হাতে নিয়েছো, খাতা এবং কলম নিয়ে রেডি হবে। আমি প্রথমে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে যে অধ্যায়টা পড়াবো সেই অধ্যায়ের পাঠ 5 পৃষ্ঠা 39 থেকে 40 আমি প্রথমে একটু রিডিং করব। তোমরা পাশাপাশি ঘরে বসে আমার রিডিংটা একটু দেখবে। রিডিং করার পর তোমাদেরকে আমি এই অধ্যায়ের এই পাঠ 5 উপরে ব্যাপারগুলো আমি কিছুটা আলোকপাত করব। তাহলে এসো শিক্ষার্থীরা, তোমরা সর্বপ্রথম যার যার ঘরে বসে বই থেকে পৃষ্ঠা 39 পাঠ 5 হলো এবং আমার সাথে একটু রিডিংটা তোমরা দেখো। বাঙালি সমৃদ্ধ সংস্কৃতির অধিকারী একটি প্রাচীন জাতি। মানুষ যেভাবে জীবনযাপন করে, যেসব জিনিস ব্যবহার করে, যেসব আচার অনুষ্ঠান পালন করে, যা কিছু সৃষ্টি করে, সব নিয়েই তার সংস্কৃতি। খাদ্য, বাসস্থান, তৈজসপত্র, যানবাহন, পোশাক, অলংকার, উৎসব, গীতবাদ্য, ভাষা সাহিত্য সবই তার সংস্কৃতির অংশ। তবুও এর মধ্যে সৃষ্টিশীল কিছু কিছু কাজ সংস্কৃতির বিচারে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এসব কাজে একটি জাতির চিন্তাশক্তি ও সৃজনশীল প্রতিভার পরিচয় পাওয়া যায়। এগুলোকে আমরা বলি শিল্পকলা। আমরা আমাদের সেই সব সৃষ্টিশীল সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও ঐতিহ্যের সাথে পরিচিত হব এবং দৃশ্যশিল্প, সাহিত্য শিল্প ও সঙ্গীত শিল্প এই 3 শাখায় আমাদের অবদান ও কীর্তি স্মরণ করব। দৃশ্যশিল্প এগুলো বেশিরভাগই বস্তুগত শিল্প বা সংস্কৃতি হিসাবে পরিচিত। পলিমাটিতে গড়া আমাদের এই দেশে একদিকে মাটি আর অন্যদিকে এই মাটিতে জন্মানো বাঁশ মানুষের ঘর তৈরিতে ব্যবহৃত হয়েছে। বাঙালির ঐতিহ্যবাহী সুনির্মিত ঘর হলো মাটির তৈরি ও বাঁশের তরজার ছাউনিযুক্ত দোচালা, 4 চালা, এমনকি 8 চালা। কখনো কখনো বাঁশের কাঠামোর উপর শন দিয়ে চাল ছাওয়া হয়েছে। এখনো আমাদের গ্রামগঞ্জে বেশিরভাগ ঘরে এরকম। এক সময় ছাঁচ অনুযায়ী মাটির তৈরি দিয়ে মন্দির বানানো হয়েছে। তবে এক্ষেত্রে শিল্পমূল্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটির ফলক বা পাত তৈরি করে তাতে ছবি অঙ্কন করে পুড়িয়ে স্থায়ী রূপ দেওয়া। এগুলোকে টেরাকোটা বা পোড়ামাটির শিল্প বলা হয়। দিনাজপুরের কান্তজি মন্দিরে এভাবে পোড়ামাটির শিল্পকর্মে রামায়ণের কাহিনী সহ নানা সামাজিক জীবনের চিত্র ফুটে উঠেছে। পাহাড়পুরের সোমপুর বিহারেও পোড়ামাটির প্রচুর কাজ আছে। এতে সেকালের সমাজ জীবনের ছবি পাওয়া যায়। কালো রঙের কষ্টি পাথর আর নানা রকম মাটি দিয়ে হিন্দু ও বৌদ্ধ দেবদেবীর মূর্তি বানানোর ঐতিহ্য বেশ পুরনো। তবে পাল যুগে তালপাতার পুঁথিতে দেশীয় রং দিয়ে যেসব ছবি আঁকা হয়েছে তার প্রশংসা আধুনিক বিশ্বের শিল্প রসিকদের কাছ থেকেও পাওয়া যাচ্ছে। 1000 বছর পরেও ছবিগুলো চমৎকার ঝকঝকে রয়েছে। পুঁথিগুলো ছিল বৌদ্ধ ধর্মশাস্ত্রে।
বাংলার তাঁত শিল্পের সুনাম বহুকালে। প্রাচীন বাংলার দুকুল কাপড়ের বেশ খ্যাতি ছিল। কৌটিল্য বলেছেন, পুণ্ড দেশের দুকুল শ্যামবর্ণ এবং মণির মতো মসৃণ। দুকুল ছিল খুব মিহি আর হোম বস্ত্র একটু মোটা। পর্তন নামে এন্ডি বা মুগা জাতীয় শিল্প তৈরি হতো মগধ ও পুণ্ডে। সেকালে এদেশে দুকুল, পতন, খোম ও কার্পাস কাপড় বিদেশে রপ্তানি হতো। বাংলায় বিভিন্ন সময় যেসব কাপড় উৎপন্ন হতো তার মধ্যে উল্লেখযোগ্য হলো খাসা, এলাচি, হামাম, চৌতা, উতানি, সুশিজ, কোলা, মলমল, দুরিয়া, শিরাবন্ধ ইত্যাদি। বাংলার বিখ্যাত মসলিন কাপড় এতই সূক্ষ্ম ও উন্নত মানের ছিল যে এ কাপড় নিয়ে বহু কাহিনী বা কিংবদন্তির সৃষ্টি হয়েছিল। বাংলার শাড়ির খ্যাতিও বহুকালের। সিল্ক, জামদানি, টাঙ্গাইল, মসলিন, গরদ ইত্যাদি এখনো সুপরিচিত। সুলতানি আমল থেকে বাংলার স্থাপত্য শিল্পে ইরানি প্রভাব পড়তে শুরু করে। গম্বুজ ও খিলান সহ মসজিদ তো নির্মিত হয়েছেই, অনেক দপ্তর ও বাড়িঘরও তৈরি হয়েছে এই রীতিতে। ছোট সোনা মসজিদ, নবাব কাটারা, ঢাকার লালবাগের কুঠি এ সময়ের স্থাপত্য নিদর্শন। বাংলার নকশি কাঁথার কথা না বললেই নয়। গ্রামীণ বাংলার মহিলারা ঘরে ঘরে কাঁথা সেলাই করে তাতে আশ্চর্য নিপুণতায় গল্প কাহিনী ও ছবি ফুটিয়ে তুলেছেন। এখনো গ্রামীণ সমাজের দরিদ্র নারীরা এই শিল্পকর্মটি টিকিয়ে রেখেছেন। এছাড়া কাঠের কাজ বা কারুশিল্প, শঙ্খের কাজ, বাঁশ, বেত ও শোলার কাজেও বাংলার মানুষ যেমন দক্ষতা দেখিয়েছে তেমনি তাদের সৃজনশীল মনের প্রকাশ ঘটিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যন্ত আমি আমার পড়া এখন একটু স্টপ রাখবো। তোমরা দেখতে পারবে যে পৃষ্ঠা 39 থেকে 40 বা 41-এর সামান্য কিছু অংশ আমি রিডিং করেছি। এখানে বলা হয়েছে যে বাংলার দৃশ্যশিল্প, সাহিত্য শিল্প, সঙ্গীত শিল্প এই 3 শাখায় আমাদের অবদান ও কীর্তি। আজকে আমি তোমাদের সাথে বাংলার দৃশ্যশিল্প নিয়ে কথা বলবো। এতক্ষণ যে আমি রিডিং করেছি তোমরা আমার সাথে সাথে অবশ্যই বইতে অবশ্যই আলোকপাত করেছো এবং আমার পড়াগুলো লক্ষ্য করেছো, দেখেছো যে তোমাদের শিক্ষক কিভাবে পড়েছেন। সুতরাং এই দৃশ্যশিল্প নিয়ে কথা বলবো। দৃশ্যশিল্প থেকে আমি আগেই তোমাদের জন্য বোর্ডে তুলে রেখেছিলাম কিছু গুরুত্বপূর্ণ অংশ যা তোমাদের সৃজনশীল সৃষ্টিতে অত্যন্ত কাজে আসবে। সৃজনশীলতার জন্য তোমাদের মনে রাখার দরকার যে আমাদের দৃশ্যশিল্পের আমি কয়েকটি অংশ এখানে উল্লেখ করেছি। 1 পোড়ামাটি শিল্প, 2 তাঁত শিল্প, এখানে 3 স্থাপত্য শিল্প, 4 বাংলার কাপড় এবং 5 বাংলার শাড়ি। এখন আমি তোমাদেরকে এই ব্যাপারে জানাতে চাচ্ছি যে দৃশ্যশিল্পের মধ্যে পোড়ামাটি শিল্প কি কি। পোড়ামাটি শিল্প আমরা বইতে রিডিং এর মধ্যে পড়েছি কান্তাজি মন্দির, সোমপুর বিহার এবং কষ্টি পাথরের মূর্তি। কান্তাজি মন্দির, সোমপুর বিহার, কষ্টি পাথরের মূর্তি এগুলো পোড়ামাটির শিল্প। তারপরে আছে আমাদের তাঁত শিল্প। তাঁত শিল্পের মধ্যে আমরা আমাদের পাঠ্যপুস্তকে পেয়েছি পত্তন, দুকুল, খোম, কার্পাস। স্থাপত্য শিল্পের মধ্যে আমরা পেয়েছি ছোট সোনা মসজিদ, নবাব কাটারা, লালবাগের কুঠি। বাংলার কাপড়গুলোর মধ্যে আছে খাসা, ইলাচি, হামাম, চৌতা, উতানি, সুশিজ, কোষা, মলমল, দুরিয়া, শিরাবন্ধ। এবং বাংলার শাড়ি খুব উন্নত, সিল্ক, জামদানি, টাঙ্গাইল, মসলিন, গরদ, যা আজও ব্যবহার হয়ে আসছে। সিল্কের, জামদানি এবং টাঙ্গাইলের শাড়ি আজও বিখ্যাত। মসলিন হয়তো এখন তেমন পাওয়া যায় না। এখন শিক্ষার্থীরা, তোমাদের এই যে বোর্ডে আমার লেখা হয়েছে দৃশ্যশিল্প, তোমরা যার যার খাতা এবং কলম নিয়ে এইগুলো এখন আমি যেভাবে বোর্ডে তুলেছি এভাবে তোমরা এটা তুলো। সবাই খাতায় তুলে নাও। দৃশ্যশিল্প, পোড়ামাটি শিল্প, তাঁত শিল্প, স্থাপত্য শিল্প, কাপড় এবং বাংলার শাড়ি এগুলো তোমরা সবাই যার যার খাতায় তুলে নাও। এরপর আমি আলোচনা করছি এই পোড়ামাটির শিল্প, যা আমাদের বইয়ের পৃষ্ঠা 40-এ লেখা আছে। এক সময় ছাঁচ অনুযায়ী মাটির তৈরি ইট দিয়ে মন্দির বানানো হয়েছে।
তবে এক্ষেত্রে শিল্প মূল্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটির ফলক বা পাত তৈরি করে তাদের ছবি অঙ্কন করে পুড়িয়ে স্থায়ী রূপ দেওয়া। তাহলে যে পুড়িয়ে স্থায়ী রূপ দেওয়া হয়েছে অর্থাৎ পোড়া মাটির শিল্প, পুড়িয়ে যে স্থায়ী রূপ দেওয়া হয়েছে এটা হলো আমাদের পোড়া মাটির শিল্প। এগুলোকে বলা হয় টেরাকোটা। টেরাকোটা দিনাজপুরের কান্তাজি মন্দির হচ্ছে একমাত্র উদাহরণ। এই কান্তাজি মন্দিরে আমাদের রামায়ণের কাহিনী সহ নানা সামাজিক জীবনের চিত্র ফুটে উঠেছে। এরপর রয়েছে পাহাড়পুরের সোমপুর বিহার। পাহাড়পুরের সোমপুর বিহার, এখানেও প্রচুর পোড়ামাটির কাজ পাওয়া গেছে। এছাড়া আছে কালো রঙের কষ্টি পাথর, এখানে কষ্টি পাথর আমার উল্লেখ করা হয়েছে। তো সুতরাং তোমরা ঘরে খুব দ্রুত খাতা কলম নিয়ে এইগুলো তুলো। আজকে শুধু তোমাদের আলোচনা অংশ হচ্ছে দৃশ্য শিল্প, নিশ্চয়ই এরপরে আমি সাহিত্য শিল্প এবং সঙ্গীত শিল্প নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এবার আসি তাঁত শিল্পে। তোমাদের পাঠ্যপুস্তক অনুযায়ী বাংলার তাঁত শিল্পের সুনাম বহুকালের। প্রাচীন বাংলার দুকুল কাপড়ে বেশ খ্যাতি ছিল, কৌটিল্য বলেছেন। এখন এখানে প্রশ্ন হচ্ছে কৌটিল্য বলেছেন, কৌটিল্য কে? আমাদের বইতে হয়তো সাধারণভাবে কৌটিল্যর কথাটা বলা নেই। কৌটিল্যকে চাণক্য হিসাবেও জানা যায়। উনি প্রাচীন ভারতের একজন অর্থ শিক্ষাবিদ এবং উনি একজন দার্শনিকও বটে। তো উনি আমাদের উত্তরবঙ্গ নিয়ে, আমাদের এই বাংলা নিয়ে অনেক ঘটনায় ওনার পুস্তকে উল্লেখ করেছেন। এই জন্য তোমাদের পাঠ্যপুস্তকে কৌটিল্যর কথা উল্লেখ আছে যে কৌটিল্য বলেছেন পুণ্ড দেশের অর্থাৎ উত্তরবঙ্গের দুকুল শ্যামবর্ণ এবং মণির মতো মসৃণ। দুকুল নিয়ে উনি কথা বলেছেন। এই দুকুলটা ছিল শ্যামবর্ণ এবং মণির মতো মসৃণ। এরপর আসি আমি তোমাদের পাঠ্যপুস্তক অনুযায়ী, দুকুল ছিল খুবই মিহি আর ক্রমবস্তু একটু মোটা। দুকুল ছিল মিহি আর ক্রমবস্তুটা ছিল একটু মোটা। এরপর আসি পত্তন। পত্তন নামে এমডি বা মুগা জাতীয় সিল্ক তৈরি হতো মধ্য ও পূর্বে। সেখানে এদেশে দুকুল, পত্তন, ক্রম, কার্পাস বিদেশে রপ্তানি হতো। তাহলে আমাদের তাঁত শিল্প এতই উন্নত ছিল যে সেই কালে, সেই প্রাচীন যুগে আমাদের এই সমস্ত শিল্পগুলো বিদেশে রপ্তানি হতো। এবার আসি আমরা স্থাপত্য শিল্পে। তোমাদের পাঠ্যপুস্তক অনুযায়ী সুলতানি আমল থেকে বাংলা স্থাপত্য শিল্পে ইরানি প্রভাব শুরু করে। তার মানে স্থাপত্য শিল্পটা হচ্ছে আমাদের সুলতানি আমল থেকে। এই সুলতানি আমলে স্থাপত্য শিল্পে আবার ইরানের প্রভাব পড়তে শুরু করে। গম্বুজ, খিলান সহ মসজিদ তো নির্মিত হয়েছে, অনেক দপ্তর ও বাড়িঘরও তৈরি হয়েছে এই রীতিতে। ছোট সোনা মসজিদ, নবাব কাটারা, লালবাগের কুঠি, এগুলো হচ্ছে সুলতানি আমলে স্থাপিত কৃত্য। তোমরা খুব ভালো করেই জানো যে নবাব কাটরা আমাদের পুরান ঢাকার পাশাপাশি আছে এবং লালবাগের কুঠি আছে। ছোট সোনা মসজিদ আছে আমাদের নওগাঁ জেলায়। তাহলে এখন আমরা আলোচনায় আসছি বাংলার কাপড়ে। বাংলার কাপড়, বাংলায় বিভিন্ন সময় যেসব কাপড় উৎপন্ন হতে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল খাসা, এলাচি, হামাম, চৌতা, উতানি, সুজিস, কোষা, মলমল, দুরিয়া। প্রিয় শিক্ষার্থী, আসো এখন আমি আবার বাংলার কাপড় সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করি। বাংলার কাপড় খাসা, এলাচি, হামাম, চৌতা, উতানি, সুশিস, কোষা, মলমল, দুরিয়া, শিরাবন্ধ। এই বাংলার কাপড় তোমাদের পাঠ্যপুস্তক অনুযায়ী বাংলার বিভিন্ন সময় যেসব কাপড় উৎপন্ন হতো তার মধ্যে উল্লেখযোগ্য এই অংশগুলো ছিল। এই অংশগুলো তোমরা যদি ভালো মতো খেয়াল করো তাহলে তোমরা বাংলার কাপড় সম্পর্কে, প্রাচীনকালের বাংলার কাপড়ের নামগুলো কত সুন্দর, তোমরা এগুলো খুব সহজে আয়ত্ত করতে পারবে। বাংলার বিখ্যাত মসলিন কাপড়ও ছিল অত্যন্ত উন্নত ও সূক্ষ্ম। এই নিয়ে অনেক কাহিনী বা কিংবদন্তি সৃষ্টি হয়েছিল। এরপরে আমরা আসি বাংলার কাপড় বা শাড়ি সম্পর্কে। বাংলার কাপড় থেকে যে বাংলার শাড়ি তৈরি হয়েছিল, বাংলার শাড়িগুলো ছিল সিল্ক, জামদানি, টাঙ্গাইল, মসলিন, গরম। তোমাদের পাঠ্যপুস্তক অনুযায়ী বাংলায় বিভিন্ন সময় বিখ্যাত শাড়ির বহু কালের খ্যাতি রয়েছে। সিল্ক, জামদানি, টাঙ্গাইল, মসলিন, গরদ ইত্যাদি এখনো বর্তমানে সুপরিচিত আছে।
তাহলে প্রথমে আমি আবার তোমাদেরকে একটু দৃশ্যশিল্পের এই বিভিন্ন অংশগুলো আলোকপাত করি। দৃশ্যশিল্প হলো পোড়ামাটির শিল্প, তাঁত শিল্প, স্থাপত্য শিল্প, বাংলার কাপড় এবং বাংলার কাপড় যা শাড়ি হিসেবে উল্লেখযোগ্য আছে। পোড়ামাটির শিল্প কান্তাজি মন্দির দিনাজপুরে, সোমপুর বিহার এটা নওগাঁ জেলা, এবং কষ্টি পাথরের মূর্তি এটা তোমরা অনেক সময় মিউজিয়ামে হয়তো দেখে থাকবে কষ্টি পাথরের কালো মূর্তিগুলো। তাঁত শিল্প সম্পর্কে আমরা আলোচনা করেছি। এখানে প্রিয় শিক্ষার্থীরা আমি একটু তোমাদেরকে বলে রাখি যে কিছুক্ষণ আগে হয়তো আমি সুনাম মসজিদটা বলেছিলাম নওগাঁ জেলায়, আসলে না, সোমপুর বিহারটা ছিল নওগাঁ জেলায়, সোনা মসজিদটা আমাদের চাঁপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত। সোনা মসজিদটা চাঁপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত, তোমাদের বইতে উল্লেখ নেই, এটি আমি একটু এখন সংশোধন করে তোমাদের জানিয়ে দিয়েছি। আর নবাব কাটরা আমাদের পুরান ঢাকা, এটা তোমরা জানো, এবং লালবাগের পুঁথি সম্পর্কেও তোমরা জানো, লালবাগ কেল্লা তোমরা গিয়েছো, দেখেছো, এবং অনেকেই তোমরা আরো অন্যান্য পুরনো স্থাপত্য শিল্প সম্পর্কেও জানো। তাহলে পুরো তৃতীয় অধ্যায় বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন পাঠ 5 এর শুধুমাত্র দৃশ্যশিল্পে যদি আমরা উল্লেখ করি তাহলে আমরা এই অংশটুকু দেখতে পাই, এবং এই অংশটুকুর মধ্য থেকে আমরা সম্পূর্ণ দৃশ্যশিল্প আমরা আজকে তোমাদের এই পাঠদানের মাধ্যমে শেষ করতে পেরেছি আমি আশা করি। তাহলে স্থাপত্য শিল্পে আমি আরেকবার আলোকপাত করছি। স্থাপত্য শিল্প ছোট সোনা মসজিদ যা বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত। নবাব কাটরা আমাদের পুরনো ঢাকায় এবং লালবাগের পুঁথিও আমাদের পুরনো ঢাকায় আছে। পোড়ামাটির শিল্পের মধ্যে কান্তাজি মন্দির দিনাজপুরে, সোমপুর বিহার যেটা নওগাঁ জেলায় অবস্থিত, কষ্টি পাথরের মূর্তি তোমরা ইতিমধ্যে হয়তো অনেকে জাদুঘরে বা মিউজিয়ামে গেলে দেখে থাকবে। তাঁত শিল্পের মধ্যে উল্লেখযোগ্য বর্তন, দুকুল, খোম, কার্পাস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন তো তোমাদের এই পাঠ 5 এর এই দৃশ্যশিল্প তোমাদের কমপ্লিট। হয়তো আমি কিছুটা হইলেও বুঝাইতে পেরেছি, অনেকটা হয়তো তোমাদের উপকার হবে যদি তোমরা আরো 3 বার, বেশি না 3 বার যদি পৃষ্ঠা 39 এবং 40 ভাষায় রিডিং করো তাহলে তোমাদের এটা আরো তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এছাড়া তোমরা সিডব্লিউ খাতা, যে খাতা কলম নিয়ে বসেছিলে সেই খাতা কলমে হয়তো অনেক তোমরা এগুলো তুলেছো। এখন আমি তোমাদের কিছু HW অর্থাৎ হোমওয়ার্ক দিচ্ছি। এই HWটা তোমরা দেখো পৃষ্ঠা 41, তোমরা সবাই বইগুলো দেখো পৃষ্ঠা 41-এ কাজ 1, কাজ 2 এবং কাজ 3 উল্লেখ আছে। কাজ 1, বাঙালির সংস্কৃতি শিল্পকলার বিকাশে ভূমিকা রেখেছে এমন কয়েকটি দৃশ্যশিল্পের উল্লেখ করো। আমি আবার বলি, কাজ 1, বাঙালির সংস্কৃতি ও শিল্পকলার বিকাশে ভূমিকা রেখেছে এমন কয়েকটি দৃশ্যশিল্পের উল্লেখ করো। কাজ 2, পোড়ামাটির কাজ বলতে কি বোঝায়, কয়েকটি কাজের দৃষ্টান্ত দাও। এই কাজ 1 এবং কাজ 2 তোমরা খাতায় HW করবে। পরবর্তীতে যখনই সরকারি নির্দেশে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান চালু হবে আমরা তোমাদের কাছ থেকে এই HW গুলো আদায় করব। এখন তোমরা কাজ 1 এবং কাজ 2 করবে। তাহলে আমি আজকের মতো তোমাদের সাথে আজকের এই পাঠ 5 তৃতীয় অধ্যায়ের পাঠদান সম্পর্কে আমি ইতি টানবো। ইতি টানার আগে আমি আবার তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা দোয়া করবে যেন অতি দ্রুত আমরা এই মহামারী থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করেন এবং সবকিছু যেন আবার আগের মতো হয়ে যায়। কিন্তু অবশ্যই তোমরা বাসায় পড়ালেখা করবে, বাসা থেকে কখনোই বাইরে বের হবে না মাস্ক ছাড়া। মাস্ক পরে অবশ্যই বাসা থেকে প্রয়োজনে বের হবে এবং বাসায় থেকে তোমরা তোমাদের পড়ালেখা সম্পূর্ণ ঠিকঠাক করে করবে আশা করি। সেই সাথে আমি বিদায় নিচ্ছি তোমাদের এই নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের শিক্ষক মোহাম্মদ সোহেল। আমি তোমাদের স্যার, পাঠদান শেষে আমি নামটা বলেছি, আশা করি তোমরা আমার কথা ঠিক মতো মনে রাখবে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।